তা আমাদের পেশেন্টরা যেটা করে কি, অনেক সময় পিরিয়ড বন্ধ, সে জানলই না তার প্রেগনেন্সি আছে কি নাই, কত উইকস এর প্রেগনেন্সি এটা না জেনে গেল এবং খেয়ে নিল। তার কি 9 উইকস এর ছোট অল্প প্রেগনেন্সি না আদৌ সে প্রেগনেন্ট কিনা সেগুলো না জেনে এটা মেনস্ট্রুয়াল ক্লিয়ার করার জন্য, মেনস্ট্রুয়েশন ক্লিয়ার করার জন্য এটা খেয়ে নেয়। তখন কিন্তু একটা সাইড এফেক্ট তার ভিতর আসে, কারণ এটা তো প্রেগনেন্সির অ্যাবর্শন করার একটা মেডিকেল ইউজের একটা জিনিস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন আইসিইউ অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই যে আইসিইউতে আমরা হঠাৎ কিছু ইয়াং মেয়ে পাই বা কিছু বয়স্ক পেশেন্ট খুবই কম পাই, মেনলি ইয়াং মেয়ে পাই যারা প্রচণ্ড রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে আসেন। তারপরে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তারা বাচ্চা নষ্ট করার জন্য একটা ছোট্ট ওষুধ খেয়েছিল, তারপরে তার প্রচণ্ড ব্লিডিং, এত ব্লিডিং যে তার গায়ে কোনো রক্ত নেই, একদম সাদা হয়ে আমাদের কাছে আসে। তো শাহনাজ কুতুবী, এটা কি এমন একটা মেডিসিন যেটা বাচ্চা নষ্ট করার জন্য খাচ্ছে আর আমাদের কাছে আইসিইউতে আসতেছে শ্বাসকষ্ট নিয়ে, রক্তশূন্যতা নিয়ে, তার প্রেশার নাই, পালস নাই, মানে একদম মরণাপন্ন অবস্থা। তো এই ওষুধটা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাও। সুপ্রিয় দর্শক, আলিম ভাই আজকে আমাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা আসলে উত্তর দিতে গেলে আমি প্রথমেই আমার দর্শকদের বলবো যে যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কেন বললাম, কারণ এই যে এমএম কিট একটা ওষুধ আছে যেটা কিনা এমএম, দুটা এম, মানে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে দুটা ওষুধের কম্বিনেশন। একটা হচ্ছে মেফিপ্রিস্টন, একটা হচ্ছে মেজোপ্রোস্টল। এই কিট কেন, একটা স্ট্রিপে এখানে 5টা ওষুধ থাকে, একটা বড় ট্যাবলেট, 4টা ছোট ট্যাবলেট। বড় ট্যাবলেটটা হচ্ছে মেফিপ্রিস্টন এবং ছোট 4টা ট্যাবলেট হচ্ছে মেজোপ্রোস্টল। মেডিকেল অ্যাবর্শনের জন্য আমরা ডক্টররা ইউজ করি, এটা কিন্তু ডক্টরদের ইউজ করার জন্য। সবার মধ্যে একটা লোভ সৃষ্টি হয়ে গেছে যে আর ডক্টরের কাছে যাওয়ার দরকার কি, দোকানে যাব, দোকানে থেকে কিনবো, খাবো, খেয়ে নিবো, কারণ ওখানে অলরেডি ডিরেকশন দেওয়া থাকে আগে কোনটা খাবেন, পরে কি কি খাবেন। তো এরকম ডিরেকশন দেওয়া থাকে যেহেতু খুবই অ্যাভেলেবেল ফার্মেসিতে, তো এর জন্য আমাদের পেশেন্টেরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সিকে অ্যাবর্শন করার জন্য এই ওষুধটা মুড়ি মুড়কির মতো খেয়ে নিচ্ছে। তো খেয়ে নেওয়াতে যেটা সমস্যা হচ্ছে যে মেফিপ্রিস্টনটা যেটা বড় ট্যাবলেট সেটা 200 মিলিগ্রামের, সেটার কাজ হচ্ছে যে আমাদের যে বাচ্চাটার যে স্যাকটা থাকে, একটা বড় স্যাকের ভিতর বাচ্চাটা থাকে, এই স্যাকটা এটা কিন্তু একটা অ্যান্টিপ্রোজেস্টেরন, মানে যেই জিনিসটা আমাদের প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে সাহায্য করে, বাচ্চাটাকে ভালো রাখতে সাহায্য করে, তার এগেইনস্টে কাজ করে অ্যান্টিপ্রোজেস্টেরন। সে কি করে, স্যাকটাকে জরায়ুর ওয়াল থেকে ছাড়ায়, জরায়ুর ব্লাড ভেসেলস গুলোকে ডাইলেট করে, জরায়ুটার কন্ট্রাকশন করে, করে ওই স্যাকটাকে ফাটিয়ে দেয়। এর ফলে কি হবে দেখেন, স্যাকটা জরায়ুর ওয়াল থেকে যখন ছিঁড়ে চলে আসতে থাকে, যখন ব্লাড ভেসেলস গুলো ডাইলেট হতে থাকে, কন্ট্রাকশন হতে থাকে, তখনই অনেকগুলো ছোট ছোট ব্লাড ভেসেলস ছিঁড়ে যে প্রচুর ব্লিডিং হওয়া শুরু হয়। আর মিজোপ্রোস্টলের কাজটা হচ্ছে জরায়ুর কন্ট্রাকশন করে এই প্রোডাক্টটাকে বের করে দেওয়া। মিজোপ্রোস্টল এখানে 4টা ট্যাবলেট থাকে, 200 মাইক্রোগ্রাম করে, দ্যাট মিনস 800 মাইক্রোগ্রাম। খায় কিভাবে, প্রথমে একটা খেয়ে ফেলে পানি দিয়ে গিলে মিফিপ্রিস্টন, এবং পরবর্তীতে ছোট 4টা ট্যাবলেট আমাদের 2 চিকে দুটা দুটা করে রেখে আধা ঘন্টা পর সেটাকে খেয়ে ফেলে। তো খাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর ব্লিডিং শুরু হয়, তার সাথে প্রচুর লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, এবং আস্তে আস্তে করে ব্লিডিং হয়ে প্রোডাক্টটা বের হয়ে যায়। ব্লিডিংটা 2 সপ্তাহের মতো থাকে অল্প অল্প করে, তারপর পেশেন্ট ভালো হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় আর কি অ্যাবর্শনটা। কিন্তু অনেক সময় এটার মধ্যে বাগড়া বাঁধে কিসে, এটা তো আমি বললাম নর্মালটা ঘটনাটা। আমি যেটা আমাদের প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে যে যে ওষুধটা জানে যে বাচ্চা নষ্ট করার জন্য, বাচ্চা বের করে দেওয়ার জন্য এই ওষুধটা ডাক্তার গেলে এই ওষুধই দেবে, তো সেটা সে নিজে খাইলে অসুবিধা কোথায়? হ্যাঁ, এটাই তো কথা, নিজে খাইলে অসুবিধাটা কি, যে আমরা এটা সবচেয়ে ভালো কাজ, আমরা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার সব সময় এটা দিতে পারি, এটা অ্যাকশন হয় ভালো। তবে সবচেয়ে ভালো অ্যাকশন হবে যদি প্রেগনেন্সিটা তার 9 উইকসের আগেই হয়ে থাকে, মানে 9 উইকসের আগ পর্যন্ত, 63 ডেজ পর্যন্ত ভালো অ্যাকশন হবে। এরপরে হলে বুঝতেই পারছেন আপনি, বাচ্চাও বড় হয়ে যাবে, ডেফিনেটলি বেশি ব্লিডিং হবে, এটা তাই না? তা আমাদের পেশেন্টরা যেটা করে কি, অনেক সময় পিরিয়ড বন্ধ, সে জানলই না তার প্রেগনেন্সি আছে কি নাই, কত উইকস এর প্রেগনেন্সি এটা না জেনে গেল এবং খেয়ে নিল। তার কি 9 উইকস এর ছোট অল্প প্রেগনেন্সি না আদৌ সে প্রেগনেন্ট কিনা সেগুলো না জেনে
এটা মেনস্ট্রুয়াল ক্লিয়ার করার জন্য, মেনস্ট্রুয়েশন ক্লিয়ার করার জন্য এটা আচ্ছা, খেয়ে নেয়, এটা খেয়ে নিলাম। তখন কিন্তু একটা সাইড এফেক্ট তার ভিতর আসে, কারণ আচ্ছা। এটা তো প্রেগনেন্সির অ্যাবর্শন করার একটা মেডিকেল ইউজের একটা জিনিস। আরেকটা হচ্ছে ধরেন দেখা গেল কারোর হিমোগ্লোবিন এমনি এমনি হয়তো 8 আছে, হুম। সে তো আর জানে না, পরীক্ষা করলো না, সে এই ওষুধটা খাওয়ার পর এমন ব্লিডিং হলো তার, সে 5-এ নেমে আসলো হিমোগ্লোবিন, আচ্ছা। এমন হেমোরেজ হলো, তখন কি হবে তার? আচ্ছা। শকের দিকে চলে যেতে থাকবে স্বাভাবিক। সে, তার এনিমিক হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে। তো কাজেই প্রচুর অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে, সে একটা ইমার্জেন্সি ক্রিয়েট করে ফেলতে পারে। কিন্তু যখন মেডিকেল সুপারভিশনের থেকে একজন ডক্টরের কাছে এসে সেই কাজটা করবে, তখন কিন্তু আমরা তার একটা প্রেগন্যান্সি টেস্ট করাবো, বিশেষ করে একটা আল্ট্রাসাউন্ড করাবো, দেখার জন্য সে কত উইকসের প্রেগনেন্ট। আচ্ছা। তারপর আমরা দেখবো তার হিমোগ্লোবিন লেভেলটা কত। দেখা যায় অনেক পেশেন্ট আছে সে ব্লাড গ্রুপই জানে না, আচ্ছা। সে এমএম কিট খেয়ে বসে আছে, হঠাৎ করে যখন সে শকে চলে গেছে তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তার আসলে ব্লাড গ্রুপটা কি, তখন ব্লাড গ্রুপ করবে, ক্রস ম্যাচিং করবে, ব্লাড জোগাড় করবে, না পেশেন্ট বাঁচাবে, সেটাই। একটা ইমার্জেন্সি ক্রিয়েট হয়ে যায়। তো কাজেই একটা সঠিক আমার মেডিকেল, একটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে কারো যদি একটোপিক প্রেগন্যান্সি হয়, এটা যে তো তার জরায়ুতে প্রেগন্যান্সি হয় নাই, প্রেগন্যান্সি হুম হয়েছে টিউবে বা পেটের মধ্যে অন্য একটা জায়গায়, এটা তো মানে ভয়ঙ্কর, তখন যদি সে এমএম কিট খায় তাহলে তার কি তাহলে হবে? ভয়ঙ্কর অবস্থা, আচ্ছা। ব্লাস্ট যেটাকে বলে, ব্লাস্ট আউট। তো কেন কি যে অনেক সময় এই যে শুধু যে একটোপিক প্রেগনেন্সি হয়েছে এবং তারপর সে খেয়েছে, তাহলে তো বুঝতেই পারছেন যে প্রেগনেন্সিটা একটা বার্স্ট হওয়ার চান্স থাকে একটু প্রেগনেন্সি। এমনকি এটা হঠাৎ করে যদি অসময়ে খেয়ে ফেলে তাহলে একটোপিক প্রেগনেন্সিও সে ক্রিয়েট করে ফেলতে পারে। কেন কি, আচ্ছা। ধরেন এমন সময় সে খেলো যখন মাত্র আমাদের জাইগোটটা ফ্যালোপিয়ান টিউব ভেদ করে জরায়ুতে আসতেছে, মাত্র আসার পর। আসছে, সে পথে আছে, এমন সময় সে এমএম কিট খেলো, আচ্ছা। তখন কি হবে, ওখানেই সে গলে বার্স্ট হয়ে একটোপিক করে ফেললো। কিন্তু আচ্ছা। এটা আচ্ছা। না খেলে বা এটা যদি পরবর্তীতে আল্ট্রাসাউন্ড একটা করে 9 উইকসের দিকে খেত বা তার আগে বা 8 উইকসে, তখন কিন্তু অলরেডি স্যাকটা চলে আসতো জাইগোটটা জরায়ুতে, তখন কিন্তু তার একটোপিক প্রেগনেন্সিটা হতো না। তার মানে একটোপিক প্রেগনেন্সিকেও কিন্তু সে দাওয়াত দিচ্ছে আচ্ছা, এটা অসময় কারণ। এটা খেয়ে, তার মানে আরেকটা বিপদ সে ডেকে নিয়ে আরেকটা বিপদ আসতেছে। সে ডেকে নিয়ে আসছে। কেন কি, উইদাউট এনি সুপারভিশন। আচ্ছা। আচ্ছা। এটা একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ, এটা মেডিকেল অ্যাবর্শনের জন্য, টার্মিনেশন জন্য ইউজ করি, আবার এটার অনেক ইউজ আছে। আচ্ছা। এই ওরা বুঝুক না বুঝুক খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আমাদের কাছে যখন অনেক ব্লিডিং নিয়ে আসে, হুম শকে আসে, তখন এটা আসলে কিভাবে ম্যানেজ করা হয়? তখন আসলে শকটাই ম্যানেজ করতে হয়, মানে ওই আচ্ছা। যে বলেছে রক্তের বদলে রক্ত, অনেক বেশি ব্লিডিং হয়েছে। এটার আসলে অনেক একটা গবেষণা আরিন ভাই বলেছিল যে এটা যেহেতু মেফিপ্রিস্টনটা অ্যান্টি প্রজেস্টেরন, হুম। তাহলে কাজে প্রজেস্টেরন দিলে হয়তো এর অ্যাকশনটা কমবে, হুম। কিন্তু পরবর্তীতে এটা হাইপোথিসিস হয়ে রয়ে গিয়েছে, আচ্ছা। আচ্ছা। পরবর্তীতে এটার আসলে কোনো প্রমাণ মেলেনি। আচ্ছা। যতটুকু ব্লিডিং করার সে করবে। আচ্ছা। তো কাজেই এই যে রক্তের বদলে রক্ত দিতে হবে, একসময় ব্লাড স্টপ হবে, তার যখন অ্যাকশন কমে যাবে, তার যখন এটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে তখন তার অ্যাকশন কমে যাবে, কিন্তু যতটুকু আমাদের রক্তটা ক্ষরণ হলো যখন পেশেন্ট শকে আছে তখন তার আমার শকটাই ম্যানেজ করতে হবে আগে। আচ্ছা। এইটা খেলে হুম এটা পুরোটা বের হয়ে যাওয়া, হুম অর্ধেক হুম বের হয়ে যাওয়া বা ইনকমপ্লিট হুম অ্যাবর্শন হুম যেটা, হুম। এরকম কোনো সম্ভাবনা হ্যাঁ আছে কিনা? অবশ্যই, অনেক সময় তো পুরোটা বের হয়ে যায়, প্রথমে গল্পটা বললাম যে একটা নর্মাল ওয়ে, যে এটা খেলো বের হলো, আচ্ছা। এই হলো সেই হলো, হলো, তলপেটে ব্যথা হলো, হুম। ব্লিডিং হলো, ঠিক হয়ে গেল। কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরোটা বের হচ্ছে না, তখন কি করা তখন হয়? আবার অনেকে এটাও করে, হয়তো প্রথমে বড় ট্যাবলেটটা খায়, হুম। ওই মেফিপ্রিস্টন খায়, পরে আবার ভয় পায়, হুম। পেয়ে আর মিজোপ্রেস্টল খেলো না, আচ্ছা। ইনকমপ্লিটের মধ্যে আরো কিন্তু ঝামেলা হয়ে যায়, তখন আচ্ছা। এই অ্যাবর্শনটাও ইনকমপ্লিটই থেকে যায়। আচ্ছা। তো কাজেই এরকম এই যে আদা পাতলা যে ওষুধগুলো খাচ্ছে অল্প অল্প করে, মানে ডোজ কমপ্লিট না করে, সেখানেও ইনকমপ্লিট হয়ে যাওয়ার, মানে যদি প্রোডাক্ট থেকে ইনকমপ্লিট জাগার। হয় সেক্ষেত্রে কিছু করণীয় সেই আছে ক্ষেত্রে কিনা? আমরা শুধু মিজোপ্রোস্টল ইউজ করতে পারি, যদি প্রোডাক্ট ভীষণ কম থাকে তাহলে আলাদা করে আমরা মিজোপ্রোস্টল যেটা হুম। সেটা আমরা দিতে পারি, অথবা আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন যেমন ভ্যাকুয়াম অ্যাসপিরেশন বা ডিএনসি তে চলে যেতে ডিএনসি তে হবে, করতে হয়। সার্জিক্যাল ইন্টারভেনশন দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমার মনে হয় যে আমরা এমএম কিট নিয়ে যে কনফিউশন আমাদের মধ্যে ছিল এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এমএম কিট যদিও একটা দরকারি একটা জিনিস, কিন্তু এটা যদি আপনি নিয়ম মতো না খান, ডক্টরের পরামর্শ মতো না খান, তাহলে কিন্তু আপনার জীবনে একটা বড় হুম ঝুঁকি রয়ে গেছে। সুতরাং আগে কনফার্ম হন যে আপনার এটার জন্য এমএম কিট খাওয়া এখন উচিত কি উচিত না। যদি এমএম কিট খান, অবশ্যই আমার পরামর্শ হচ্ছে আপনার রক্তের গ্রুপটা জেনে নেবেন। জেনে নেবেন হিমোগ্লোবিন করে যে নিতে হবে। আপনি যে বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছেন, সেই বাচ্চাটা কোন জায়গাতে আছে? এক্স্যাক্টলি। জরায়ুতে আছে না জরায়ুর বাইরে আছে? জরায়ুর বাইরে থাকলে এমএম কিট খেলে বিপদ আরো হুম বাড়বে। সুতরাং
হ্যাঁ, ডক্টরের পরামর্শ ছাড়া আমার মনে হয় যে এমএম কিট খাওয়া মোটেও ঠিক হবে না। তো ভালো থাকবেন, সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।